আমাদের আজকের যে টপিকস 49তম বিসিএস এর ম্যাথমেটিক্স। আমাদের আজকের টপিকস হলো অ্যানালাইটিক্যাল জিওমেট্রি। আমাদের অলরেডি কিন্তু অ্যালজেব্রা বা বীজগণিত যে পার্ট ছিল সেখানে 5টি লেকচার অলরেডি শেষ। তো আজকে আমাদের হলো বিশ্লেষণমূলক জ্যামিতির যে পার্ট সেটা নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হলো পেয়ার অফ স্ট্রেট লাইন অর্থাৎ জোড়া সরল রেখা, এরপর হলো ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস, স্থানাঙ্ক রূপান্তর। ঠিক আছে, এই দুইটা টপিকস। আর আরেকটা ক্লাস হবে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, সাধারণ দ্বিঘাত সমীকরণ। আরেকটা হলো রিডাকশন টু স্ট্যান্ডার্ড ফর্ম, এরপর কোনিক্স। হ্যাঁ, প্রমাণ আকারে প্রকাশ এবং কোনিক, এটা আরেকটা ক্লাস হবে। এখানে আমাদের জিওমেট্রিতে মোট ক্লাস হবে 1 2 3 4, 4টি ক্লাস হবে। ঠিক আছে, তো আমরা আজকে দেখবো যে এখানে আমাদের টপিকস হলো পেয়ার অফ স্ট্রেট লাইন বা জোড়া সরল রেখা। তো আসলে এটাকে পেয়ার অফ স্ট্রেট লাইন কেন বলা হয়? কারণ হলো একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ থাকে, এটার মধ্যে কিন্তু দুটা সরল রেখা আছে। ঠিক আছে, এটা কিন্তু দুটা সরল রেখাকে যখন আমরা গুণ করব তখন কিন্তু আমরা এই দ্বিঘাত সমীকরণটি পাবো। এই জন্য আমরা বলি যে এই সমীকরণটি এক জোড়া সরলরেখা কি নির্দেশ করে সাধারণভাবে। তো এটাকে সহজভাবে কিন্তু এভাবেও লেখা যায়, এ এক্স স্কোয়ার প্লাস 2 এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার। যদি আমরা সেটা হোমোজিনিয়াস বা সমগোত্রীয় বলি তখন এভাবে লেখা যায়। আর মূল বিন্দুকে আমি যদি দুটি সরল রেখা নির্দেশ করে সেক্ষেত্রে আমরা L1 L2 = 0 লিখতে পারি। L1 L2 মানে কি? এই রেখাটি কিন্তু মূল বিন্দুকে আমি দুটি সরল রেখা নির্দেশ করে, যেমন y = m1x, y = m2x। হ্যাঁ, দুটি সরল রেখা নির্দেশ করবে। তো এটা হলো সাধারণ দ্বিঘাত সমীকরণ, আর এটা হলো মূল বিন্দুগামী সরল রেখা নির্দেশ করে। এই এই সমীকরণটি, এটিও একটি দ্বিঘাত সমীকরণ। এখন আমাদের এখানে মেইন টপিকস যেটা সেটা হলো কখন এটি এক জোড়া সরলরেখা নির্দেশ করবে, কখন জোড়া সরলরেখা হবে না। যখন ডেল এর মান 0 হবে তখন এটি পেয়ার অফ স্ট্রেট লাইন অর্থাৎ এক জোড়া সরলরেখা নির্দেশ করবে। আর ডেল যদি 0 না হয় তখন এটি জোড়া সরলরেখা হবে না। এখন ডেলটা কি? ডেলের মান হলো এ বি সি প্লাস 2FGS মাইনাস এ এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সি এস স্কোয়ার। এটা কিন্তু টু না, গুণ না, এটা কিন্তু পাওয়ার। ঠিক আছে, টাইপিং এর কারণে গুণ মনে হচ্ছে। তো আমরা একটু উদাহরণ দেখি, যেমন x² - 5x ওয়াই প্লাস 6y² = 0। এটাকে আমরা এভাবে লিখতে পারি x - 2y × x - 3y। কিভাবে? এটাকে আমরা মিডল টার্ম করে তারপরে এটা পাই, অর্থাৎ এটাকে গুণ করলে আবার এটা পাবো। এই জন্য আমরা বলি যে এটা কি করে, এক জোড়া সরল রেখা নির্দেশ করে। এখন খেয়াল করি, আমাদের এখানে কয়েকটি কন্ডিশন আছে। রেখা দুটি ছেদকারী, সমান্তরাল না জোড়া সরল রেখা তা বোঝার উপায় আমরা একটু খেয়াল করি। আমাদের টপিকস এর নাম হলো পেয়ার অফ স্ট্রেট লাইন, জোড়া সরল রেখা। এখন এগুলোর বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক গুলো কি কি সেটাই কিন্তু আমাদের মেইন টপিকস। তো আমরা একটু খেয়াল করি এখানে, সেটি হলো যদি h² - ab 0 থেকে বড় হয় অর্থাৎ পজিটিভ হয়, সেক্ষেত্রে এটি হবে ছেদকারী রেখা, অর্থাৎ রেখা দুটি একটি অপরটিকে ইন্টারসেক্ট বা ছেদ করবে। আবার যদি h² - ab 0 হয় সেক্ষেত্রে রেখা দুটি পরস্পর সমান্তরাল হবে। আবার h² - ab যদি লেস দ্যান 0 হয় তখন জোড়া কাল্পনিক রেখা, অর্থাৎ এটা বাস্তব হবে না, এটা হবে এক জোড়া কাল্পনিক সরলরেখা নির্দেশ করবে। এখন এইচ এ বি এগুলো আমরা কোথা থেকে পাবো সেটা আমাদের সমীকরণটি দেওয়া থাকবে, সাধারণ দ্বিঘাত সমীকরণ থেকে কিন্তু আমরা পাবো ax² + 2x(x)y + by² + 2gx + 2fy + c = 0। এখান থেকে আমরা মানগুলো পাবো। এটাই মেন, এখানে আমাদের মেন হল জানতে হবে। আমি রিপিট করতেছি, সেটা হলো যদি ডেল এর মান 0 হয় এক জোড়া সরলরেখা নির্দেশ করবে, ডেল 0 না হলে এটি জোড়া সরলরেখা নির্দেশ করবে না। আবার যদি h² - ab এর মান 0 পজিটিভ হয় সেক্ষেত্রে রেখা দুটি একটা অপরটিকে ছেদ করবে। যদি 0 হয় তখন রেখা দুটি একটা অপরটির সমান্তরাল হবে। আবার h² - ab যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে সেটি জোড়া কাল্পনিক রেখা নির্দেশ করবে। এই যে আপনারা বলেন যে স্যার কি কোন টাইপের এমসিকিউ আসতে পারে, কি এই যে এই টাইপ গুলাই, অর্থাৎ আপনাদেরকে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে বলবে যে সরলরেখা কি রকম হবে। মেন হলো আপনাদের টপিকসটা ভালো করে স্টাডি করতে হবে। টপিকসটা যদি ভালো করে বুঝেন তাহলে আপনাদের যে কোনো ধরনের এমসিকিউ দিয়ে আপনারা পারবেন। যেমন দেখেন, কোন সমীকরণটি দুটি বাস্তব ছেদকারী রেখা নির্দেশ করে। এখানে কোন সমীকরণটি দুটি বাস্তব সমীকরণ, সরি, কোন সমীকরণটি কি বলছে এখানে,
বাস্তব ছেদকারী রেখা নির্দেশ করে। এখন এখানে দেখেন একটা সমীকরণ হলো এক্স স্কোয়ার প্লাস 4xy প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু 0। আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার মাইনাস 5xy প্লাস 6y স্কোয়ার ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। তো আমরা এটাকে এই যে এই সমীকরণটাকে খেয়াল করি, এখানে এই সমীকরণটাকে এক্স স্কোয়ার মাইনাস 5xy প্লাস 6y স্কোয়ার ইকুয়াল টু 0, এখানে আমরা এক্স স্কোয়ার মাইনাস এ বিটা কি পাচ্ছি দেখেন, এক্স স্কোয়ার মাইনাস এ বিটা হবে পজিটিভ। সেজন্য কি এটা বাস্তব ছেদকারী রেখা হবে। এখন আপনি বলবেন যে আপনি কিভাবে বুঝলেন যে সি নাম্বার হবে? না, আমি তো সি নাম্বার জানি, আমি তো এটা করে দেখেছি। আপনাদের কাজ হলো এখানেও এক্স স্কোয়ার মাইনাস এ বি টেস্ট করতে হবে, সেটা কি পজিটিভ হয় না নেগেটিভ হয় না জিরো হয়। এখানেও এক্স স্কোয়ার মাইনাস এ বি বের করতে হবে, এখানেও বের করতে হবে, এখানেও বের করতে হবে। তো এখানে আমরা যদি এক্স স্কোয়ার মাইনাস 5xy প্লাস 6y স্কোয়ার যদি হিসেব করি, এক্স স্কোয়ারের সহগ হলো এ, আমি আবারও বলতেছি এ হলো এক্স স্কোয়ারের সহগ, আর বি হলো ওয়াই স্কোয়ার সহগ, আর 2h(x(y), 2h প্লাস 2h, তাহলে এখানে এসটা হলো -5/2, কারণ আমরা 2h(x(y) ফরম্যাটে নিতে হবে। তাহলে আমরা যদি দেখি এক্স স্কোয়ার মাইনাস এ বি, এখানে কি হবে -5/2 হোল স্কোয়ার। এরপর মাইনাস এ বি, এ হলো এক্স স্কোয়ারের সহগ 1, আর বি হলো ওয়াই স্কোয়ারের সহগ কত 6। তাহলে এটা যেহেতু কি জিরো থেকে গ্রেটার হয়, অর্থাৎ জিরো থেকে বড় হয়, সেজন্য কি হবে দেখেন বাস্তব ছেদকারী রেখা হবে। যদি জিরো সমান হতো, কেউ দাগ দিবেন না প্লিজ, যদি সমান হতো তখন সেটি সমান্তরাল রেখা নির্দেশ করতো। আবার যদি এক্স স্কোয়ার মাইনাস এ বি জিরো থেকে ছোট হয়, তখন সেটি বাস্তব হবে না, সেটি হবে কাল্পনিক। যেমন এটা অ্যান্সার ঠিক আছে। এখন আমরা আরেকটা একটু টেস্ট করে দেখি, যদি এখানে হতো তাহলে কি হতো। ধরেন ফর এক্সাম্পল বি এর জন্য আমরা টেস্ট করে দেখি এক্স স্কোয়ার মাইনাস, আমি কথা বলার সময় দিব প্লিজ, শুনেন আগে। এখানে এক্স স্কোয়ারের সহগ হলো এ, ওয়াই স্কোয়ারের সহগ হলো বি, তাহলে এখানে এ হলো 1, বি হলো 1, আর এইচ নাই কিন্তু এখানে, এই জন্য এইচ এর মান হলো 0। তাহলে এইচ স্কোয়ার মাইনাস এ বি মানে 0 মাইনাস এ বি, 0 মাইনাস 1 × 1, দ্যাট মিনস -1 আসবে। তো এই সমীকরণের জন্য এইচ স্কোয়ার মাইনাস এ বির মান -1 নেগেটিভ। এই জন্য এটি কি জোড়া কাল্পনিক রেখা নির্দেশ করবে, এটি বাস্তব হবে না। আমাদের বলছে কোনটি বাস্তব রেখা নির্দেশ করবে, এই জন্য অ্যান্সারটা হবে সি। এভাবে আপনাদের প্রত্যেকটার জন্য এইচ স্কোয়ার মাইনাস এ বিটা কি বের করতে হবে। বের করার পরে আপনারা দেখতে হবে সেটা কি বাস্তব না অবাস্তব, নাকি কাল্পনিক হয় না ছেদকারী হয়। এভাবে আপনাদের টেস্ট করতে হবে। আমি আপনাদের সময় দিব, আগে আমার কথাটি শুনেন, তারপর বলবেন যে আমার ওয়ানে প্রবলেম আছে বা টু তে প্রবলেম আছে। আবার দেখেন এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0 সমীকরণটি কি নির্দেশ করে? এটা কি কাল্পনিক না সমান্তরাল না একই রেখা না বাস্তব ছেদকারী রেখা? এটা একই রেখা নির্দেশ করবে। কেন একই রেখা নির্দেশ করবে? কারণ হলো এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই মানে একই ধরনের রেখা হবে। এটা কিন্তু স্কোয়ার গুণ আকারে আছে, একই রেখা দুইবার, অর্থাৎ এটা একই রকম রেখা নির্দেশ করবে। নাম্বার 3টা, এক্স স্কোয়ার প্লাস 2x(xy) প্লাস by স্কোয়ার ইকুয়াল টু 0 সমীকরণটি দুটি বাস্তব রেখা নির্দেশ করবে যদি কি হয়, কখন হয়, এইচ স্কোয়ার মাইনাস এ বির মান 0 থেকে গ্রেটার হয়, অর্থাৎ পজিটিভ হয়, তখন বাস্তব হবে। হ্যাঁ, আবার দেখেন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমীকরণটি কি নির্দেশ করে? এখানে এক্স স্কোয়ারের সহগ হলো 1, ওয়াই স্কোয়ার সহগ হলো কি -1, তাহলে আমাদের এ হলো 1, বি হলো -1। এখন যদি আমরা 0 মাইনাস -1 করি তাহলে +1 হয়ে যাবে, তখন সেটি বাস্তব হবে। কিন্তু এখানে আমাদের অপশনে কোনো বাস্তব নেই, এই জন্য এটা আসলে কি হবে, সেটা হবে দুটি লম্ব রেখা। কেন? এক্স স্কোয়ারের সহগ কত 1, আর ওয়াই স্কোয়ার সহগ কত -1, এই দুইটা যদি আমরা যোগ করে দিই দেখেন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তো এটাকে আমরা যদি গুণ করি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, তাহলে এই যে দেখেন এটা ডাল কত হবে ওয়াই ইকুয়াল টু এক্স, মানে ডাল হবে 1। আবার এটা ডাল হবে কি ওয়াই ইকুয়াল টু -x, তাহলে ডাল হবে -1। তাহলে রেখা দুটি একটি অপরটির উপর কি হবে 90 ডিগ্রি কোণ হবে, অর্থাৎ একটি আরেকটির উপর কি লম্ব হবে, কারণ ডাল দেওয়ার গুণফল কি হবে -1 হচ্ছে। এটা ডাল হলো 1, এটা ডাল হলো -1, তাহলে গুণ করলে কি হবে, আহ গুণ করলে -1 হবে। তাহলে যদি দুইটা রেখার ডাল দ্বয়ের গুণফল -1 হয়, তাহলে ডাল দুইটা কি হয় একটি আরেকটির উপর লম্ব হয়, এই জন্য এই সমীকরণটি দুটি লম্ব রেখা নির্দেশ করবে। নাম্বার 6 হলো নিচের কোনটি জোড়া কাল্পনিক রেখা নির্দেশ করবে? সহজ, ওই যে আপনাদের কাজ একটা এস স্কোয়ার মাইনাস এ বি বের করবে সবগুলোর জন্য।
তো সি নাম্বারের জন্য এক্স স্কোয়ার মাইনাস এ বি নেগেটিভ হয়, সেজন্য সেটি কাল্পনিক রেখা নির্দেশ করবে। অর্থাৎ ওই তিনটা টপিকস বা আরো দুটা এখানে ডেলের মান আছে, 3-4টা টপিকস এর বাইরে কোনো কোশ্চেন নাই। এই যে দেখেন, এক্স স্কোয়ার প্লাস 2x(x)y প্লাস by স্কোয়ার ইকুয়ালস টু 0 সমীকরণটি কি নির্দেশ করে? এটি মূল বিন্দুগামী সরলরেখা নির্দেশ করে না, এটি মূল বিন্দুগামী জোড়া সরলরেখা নির্দেশ করে। আপনারা যদি শুধু মূল বিন্দুগামী সরলরেখা বলেন তাহলে একটি নির্দেশ করবে, এই জন্য বলতে হবে মূল বিন্দুগামী জোড়া সরলরেখা। হ্যাঁ, এটা দুটি সরলরেখা নির্দেশ করে, এটা প্রমাণও আছে, সেটা y=m1x আর একটা হলো y=m2x। নাম্বার 8, এই সমীকরণ দ্বারা প্রকাশিত সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? দেখেন, এই সমীকরণে এক্স স্কোয়ার সহগ কত 1, ওয়াই স্কোয়ার সহগ কত -1। তাহলে এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ার সহগের যোগফল কি 0, তাহলে পরস্পর কি লম্ব হবে। বা আমরা এখানে তো ডাল বের করতে পারবো না, এখানে যেহেতু এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ কি হয়, বিপরীত হয়, অর্থাৎ দুইটা যদি যোগ করলে 0 আসে, যেমন একটা 5 আর একটা -5 বা একটা 1 হলে একটা -1 এরকম হয়, তখন যোগফল করলে সেটা 0 হবে, তখন আমরা বুঝবো যে রেখা দুটি একটা আরেকটার উপর কি লম্ব। নাম্বার 10 দেখেন, এই সমীকরণ দ্বারা প্রকাশিত সরলরেখা দ্বয়ের ছেদ বিন্দুটি কত? এখন এটি তো মূল বিন্দুগামী দুটি সরলরেখা নির্দেশ করে, আমরা আগেই জানি। তাহলে ওই দুটা রেখার ছেদ বিন্দু কি হবে? মূল বিন্দুগামী। আমরা তো একটু আগে শিখেছি মূল বিন্দুগামী, তো মূল বিন্দুর স্থানাঙ্ক কত? 0 0। হ্যাঁ, বা আমরা আরেকটা এভাবে বলতে পারি যে যেহেতু এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সহগের, সরি, এটা তো যোগফল 0 হবে না, এটা ভুল আছে, এখানে এটা একটু কারেকশন করে দিতে হবে। এটা এখানে এই ব্যাখ্যাটা হবে না, এটা এক জোড়া সরলরেখা নির্দেশ করে। এখন এক জোড়া সরলরেখা নির্দেশ করলে সেটা কিরকম? মূল বিন্দুগামী সরলরেখা। আমি একটু আপনাদেরকে লিখে দিলে বুঝতে সুবিধা হবে। ax² প্লাস 2xy প্লাস by² ইকুয়ালস টু, অনলাইন হোয়াইট বোর্ড দেখেন, আমি একটু দেখাই। এক্স স্কোয়ার কি করে, x² y=m1x, আর একটা কি হবে y=m2x। এই দুটা কি আমরা জানি, y=mx ফরম্যাট হলো মূল বিন্দুগামী সরলরেখা। অর্থাৎ এই যে x² প্লাস 2xy প্লাস by² ইকুয়ালস টু 0 আছে, এটি দুটি সরলরেখা নির্দেশ করে। ওই দুটি সরলরেখা হলো y=m1x আর একটা হলো y=m2x। এখন এই দুটি রেখাই কিন্তু কি মূল বিন্দুগামী, অর্থাৎ এইভাবে, সরি, মূল বিন্দু দিয়ে যাবে বা এভাবেও যেতে পারে, মূল বিন্দু দিয়ে যাবে, তখন ওই দুটা ছেদ বিন্দু কি হবে? মূল বিন্দুতে থাকবে। এই জন্য ওই এখানে যে দ্বিঘাত সমীকরণটি দেওয়া আছে, এটি এক জোড়া সরলরেখা নির্দেশ করবে, সেটা অবশ্যই কি হবে? মূল বিন্দুগামী। এখন আপনারা বলেন, আপনাদের এই যে জোড়া সরলরেখা থেকে কোনো টপিকসের উপর কোনো কোশ্চেন বা কোনো প্রবলেম আছে কিনা বলেন, এখানে কঠিন কিছু নাই, জাস্ট আপনাদের ওই কন্ডিশন গুলো মনে রাখতে হবে। স্যার, নয় প্রথমে হচ্ছে নম্বর করে যে দেখেন। কোশ্চেনটা, হ্যাঁ, ওইখানে এ এবং বি এর সহগ স্যার 1 এবং -1 করে আছে স্যার। আর যদি এখানে 1 এবং -1 নিয়ে থাকে, মানে একই না থাকে, যদি এই যে এক্স স্কোয়ারের সহগ মনে করেন 2 আছে এবং ওয়াই স্কোয়ারের সহগ 3 আছে, এই ক্ষেত্রে স্যার মধ্যবর্তী কোণ কিভাবে অর্থাৎ করতে স্যার হবে? না, যোগফল শূন্য তখন না হলে তখন তখন আপনাদের কিরকম অপশন হবে? এটা দিবে না, অপশন আর লম্ব বা 90 ডিগ্রি দিবে না, তখন অপশনে দিবে যে সেটা ওই যে জোড়া বাস্তব বাস্তব বা সেটা কাল্পনিক। হ্যাঁ, ওই যে না x² মাইনাস না এ বি যে স্যার, কন্ডিশন আছে। বলেন। স্যার সহগ গুলো যোগফল শূন্য হলে যে এখন ধরেন সরল রেখা পরস্পর লম্ব হচ্ছে, যদি এরকম শূন্য না হয় তবে কিরকম হতে পারে প্রশ্ন বা ইয়াটা এরকম? হ্যাঁ, জি তখন স্যার, ধরেন দুইটি হ্যাঁ, আমি সরলরেখার বলতেছি কথা, মধ্যবর্তী কোণ আমি নির্ণয়ের সূত্র বুঝতে কোনটা পারছি, স্যার? আমাকে আগে শেষ করতে দেন। ধরেন আপনাদের কথা মতো এখানে হলো 2x² প্লাস 2xy প্লাস -3y²। এখন x² সহগ হলো 2, তাহলে এটা হলো y² সহগ হলো কি -3 হবে, তখন হলো বি হলো -3। আর 2h(xy), তাহলে এখানে 2h, এখানে h মানে h, তাহলে আমাদের কাজ হলো h² মাইনাস a b বের করব, বের করে দেখবো সেটা কি মধ্যবর্তী জিরো কোণের হয় কথা না। বলতেছিলাম। আমি বলতেছি জিরো হয় নাকি জিরো থেকে ছোট, না জিরো থেকে বড় হয়। কিন্তু এখানে অপশনে এগুলা কিছুই নাই, যে এই যে আমাদের যে কন্ডিশন গুলো আমরা শিখেছি, একটু খেয়াল করেন, যদি x² আর y² সহগ সমান না হয় তখন এগুলা দিবে যে এটা কি ছেদকারী রেখা কিনা বা সমান্তরাল রেখা কিনা বা জোড়া কাল্পনিক রেখা কিনা, তখন আপনারা এটা দিয়ে বের করবেন। আর ওরা স্যার, যদি হ্যাঁ বলেন।
স্যার আমার একটা সূত্র স্যার জানা ছিল, এখন আমি এখানে আপনি পারমিশন দিলে স্যার বলতে পারি স্যার। বলেন। স্যার ওই যে দুইটা সরলরেখা যদি লম্ব না হয়, এদের মধ্যবর্তী কোণ মনে করেন থিটা, তাহলে সূত্রটা হলো ট্যান থিটা ইকুয়াল টু উপরে উপরে হলো রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ বি, নিচে বাই হলো এ প্লাস বি। আর যদি লম্ব হয় তাহলে এ প্লাস বি ইকুয়াল টু জিরো। এইটুকু আমার জানায় ভুল থাকতে পারে, আমি না এইটুকু জানি। না, আমি বলি, এখানে তো আপনি এই লম্বের যেটা বলছেন ওটা তো প্রমাণ, এগুলো তো সবাই মনে রাখতে পারে না, কিন্তু এখানে দুটি সরলরেখা কখন লম্ব হয়? যখন এ প্লাস বি ইকুয়াল টু জিরো হয়। হ্যাঁ, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সহ, কিন্তু আমি সূত্রে যাই না, সেটা তো আমিও জানি, কিন্তু আমি ওটা বলতে চাই না, যেহেতু আপনি বলছেন এখন বলতেছি। যদি এ প্লাস বি জিরো হয় তখন রেখা দুটি লম্ব হয়। বা আমরা এভাবে সহজে বলি যে যদি এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার এই দুটো সহগ যদি সমান হয়, তখন রেখা দুটি একটি আরেকটার উপর লম্ব হয়, অর্থাৎ 90 ডিগ্রি হয়। লম্ব বলতে পারে, 90 ডিগ্রি বলতে পারে। আর আপনি যদি যেটা শিখছেন সেটা হলো ফর্মুলা, যে এ প্লাস বি যদি জিরো হয় তখন সরলরেখাগুলো একটা আরেকটার উপর কি হবে? লম্ব হবে। বলেন, আর কারো কিছু বলার আছে কিনা? আর এই চ্যাপ্টারটা কি ইন্টারে আছে স্যার? আপনারা বলেন আছে কিনা, আপনারা ইন্টার করে আসছেন, কন্ডিশন গুলো আছে ইন্টারে। স্যার এক নাম্বার এমসিকিউটা দেখা একটু। হ্যাঁ বলেন। স্যার এখানে এক্স সরলরেখা এর আছে, মানটা সরলরেখা তো নাই। এক্স এর মানটা কিভাবে -5/2 হয়েছে এটা একটু বুঝে দেন তো আমাকে। বুঝছি। ওকে ওকে, সি নাম্বারটা অপশন হলো এক্স স্কোয়ার মাইনাস 5xy প্লাস 6y স্কোয়ার। আমাদের আনতে হবে এই এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস by স্কোয়ার ফরম্যাটে, মানে আমাদের যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন আছে যেটা, এই যে দেখেন, আমরা দ্বিঘাত সমীকরণের যে স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা একটু আগে শিখেছিলাম, এই যে একটু খেয়াল করি, কোথায় ছিল এটা? এটা হলো সাধারণ দ্বিঘাত সমীকরণ, দেখেন। আর এটা হলো মূল বিন্দুগামী এক জোড়া সরলরেখা নির্দেশ করে। তো এখানে তো আর এক্স ওয়াই নাই, এখানে হলো এ এক্স স্কোয়ার প্লাস 2x(x)y প্লাস by স্কোয়ার, আলাদা আলাদা এই দুটা নাই। হ্যাঁ, আর সিও নাই। তো এই ধরনের যদি সমীকরণ থাকে, অর্থাৎ আপনাদের এই ফরম্যাটে নিয়ে আসতে হবে, এ এক্স স্কোয়ার প্লাস 2x(x)y প্লাস by স্কোয়ার ইকুয়াল টু জিরো। আচ্ছা, এখন আমাদের সমীকরণটা কি দেওয়া আছে 1 নং? বুঝছি স্যার, বুঝছি। হ্যাঁ, আমি বলি এক্স স্কোয়ার মাইনাস 5xy প্লাস 6y স্কোয়ার ইকুয়াল টু জিরো। আমাদের আনতে হবে 2x(x)y। আচ্ছা, আপনার জিজ্ঞেস করছেন যেহেতু অ্যান্সারটা নিয়ে নেন, তাহলে -5xy, এটা হলো -5xy। তো আমাদের 2xy 2 তে আনতে হবে, ফর্মুলার জন্য 2 দিতে হবে। এখন 2 যদি বেশি হয়ে গেছে, এখানে ফর্মুলা বানানোর জন্য 2 দ্বারা আবার ভাগ করতে হবে। এই 2xy, সরি, 2 দ্বারা ভাগ করতে হবে, 5 না, 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এস কত? -5/2। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, 2টা আমরা ফর্মুলার জন্য বানিয়েছি, আর এই নিচে 2টা দিয়েছি ব্যালেন্স করার জন্য। এখন আপনারাই বলেন, এর বাইরে কি প্রশ্ন হওয়ার সুযোগ আছে যদি আপনারা ওই ফরম্যাট গুলো জানেন? আমরা এখানে প্রায় 10টি এমসিকিউ দিয়েছি, 10টি না, আমরা চাইলে এই একই টপিক দিয়ে আরো অনেক এমসিকিউ বানাইতে পারি, কিন্তু আপনারা পারবেন কেন? পারবেন কারণ আপনারা মেন জিনিস শিখে গেছেন, বেসিকটা শিখে গেছেন, যে এক্স স্কোয়ার মাইনাস এবি যখন পজিটিভ হয় তখন রেখাদের দুটি একটা অপরটিকে ছেদ করবে, যখন নেগেটিভ হবে তখন সেটা জোড়া কাল্পনিক রেখা হবে, যখন জিরো হবে তখন রেখা দুটি একটা আরেকটির সমান্তরাল হবে, প্যারালাল হবে, অর্থাৎ ওদের মধ্যবর্তী কোণ জিরো হবে। সমান, এটাও বলতে পারি তখন ওদের মধ্যবর্তী কোণ কত হবে? জিরো হবে। সমান্তরাল সরলরেখা মানে কি? এদের মধ্যবর্তী কোনো কোণ থাকবে না। তো আপনাদের মেন কাজ হলো টপিকস গুলো ভালো করে শেখা, এর বাইরে আর কোনো কিছু শেখার দরকার নেই, শুধু শুধু সময় নষ্ট হবে। এই যে আমি এখানে যে ফরম্যাট গুলো দিচ্ছি এগুলো এনাফ আপনাদের জন্য। এই 10টা টাইপের থেকে আপনাদের ম্যাক্সিমাম একটা টাইপ আসবে, কারণ আমাদের 3টা সাবজেক্ট মিলে 25 মার্কস, অ্যালজেব্রা, অ্যানালাইটিক্যাল জিওমেট্রি, আর একটা হলো লিনিয়ার অ্যালজেব্রা। তাহলে বুঝেন প্রত্যেকটা টপিক থেকে সর্বোচ্চ একটা করে কোশ্চেন আসবে। এরপর দেখেন ট্রান্সফরমেশন অফ স্যার আট কোঅর্ডিনেট। নাম্বারটা, আরো কোশ্চেন স্যার আছে? 8 নাম্বারটা যদি, 8 নাম্বার যদি আরেকবার বলতেন। আচ্ছা, 8 নাম্বারটা একটু দেখি। 8 নাম্বারটা বলা হয় নাই মনে হয় নাকি? জি স্যার। ও সরি, এটা খেয়াল করি নাই। দেখেন, 8 নাম্বার হলো এ এক্স স্কোয়ার প্লাস 2x(x)y প্লাস by স্কোয়ার ইকুয়াল টু জিরো দ্বারা প্রকাশিত সরলরেখা দ্বয়ের অন্তর্গত কোণ সমূহের সমদ্বিখণ্ডক রেখা দ্বয়ের সমীকরণ কোনটি? এটা সরাসরি একটা প্রমাণ আছে, ঠিক আছে? এটা আমরা জানি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ মাইনাস বি ইকুয়াল টু এক্স ওয়াই বাই এস।
তো এই প্রমাণটিও কিন্তু সরাসরি দিয়ে দিতে পারে যদি একটু কঠিন করে, সেটা এখানে দেওয়া হয়েছে, এটার কোনো ব্যাখ্যা নেই এখানে, এটা প্রমাণ। তখন আপনাদেরকে এখন বলবো যে স্যার একটু হিন্টস দেন কিভাবে প্রমাণটা করবো, আপনি কি এমসিকিউ তে প্রমাণ করবেন? কিন্তু এখন যেহেতু আপনার ধারণা থাকতে পারে স্যার মনে হয় পারে না এই জন্য বলে নাই, তাহলে আমি বলে দিচ্ছি। ওয়াই ইকুয়ালস টু m1x, আর একটা হলো ওয়াই ইকুয়ালস টু m2x। তাহলে ওয়াই মাইনাস m1x ইকুয়ালস টু 0 ধরবেন, ওয়াই মাইনাস m2x ইকুয়ালস টু 0। তারপরে এই দুটাকে গুণ করতে হবে, গুণ করে m1 প্লাস m2 মাইনাস 2h বাই বি, তারপর m1 m2 a বাই বি, ওই যে ফরম্যাটটা আছে না, ওখানে গিয়ে আপনাদেরকে আবার হ্যাঁ কম্পেয়ার করতে হবে, করে এটা স্যার, পুরো বলা যাবে না প্রমাণটা স্যার, করতে এটা হবে। ডাইরেক্ট সূত্র স্যার। হ্যাঁ, হ্যালো। স্যার এটা ডাইরেক্ট সূত্র স্যার, সূত্র এই যে আপনার হ্যাঁ হ্যাঁ, অ্যানালাইটিকের আমি সেটাই স্যার প্রথম বলতেছি, কিন্তু এই অধ্যায়ের সূত্র, সূত্রটা ডাইরেক্ট মানে সূত্র প্রমাণ কিভাবে আছে স্যার আসবে? এটা। হ্যাঁ প্রমাণ এটা আছে, মানে প্রমাণটা আপনার এটা আমি লিখে দিলাম আর কি, মানে এটা এক জোড়া সরলরেখা নির্দেশ করে, ওই দুটা সরলরেখা লিখতে হবে, লেখার পর আবার গুণ করতে হবে, গুণ করে লাস্টে আবার কম্পেয়ার করতে হবে, কম্পেয়ার করে আরো কাজ আছে, কাজ শেষে আমরা এই প্রমাণটা পাই। কিন্তু এমসিকিউর স্যার জন্য আপনার এটা লিখবেন না। স্যার বলেন। এই কোশ্চেনটা তো মূল বিন্দুগামী সরলরেখা দুইটা, কিন্তু মূল বিন্দুগামী না হয়ে যদি স্যার আলফা বিটা বিন্দুগামী হয়, তাহলে এই সমীকরণটার কি স্যার কোনো পরিবর্তন আসবে স্যার? আলফা বিটা কেন হবে? এটা তো আলফা বিটা নির্দেশ করবে না, এটা তো মূল বিন্দু দিয়ে যাবে রেখাটি। আমি বলি, দেখেন আপনাদের এখানে এই সমীকরণটি মূল বিন্দুগামী রেখা নির্দেশ করে। হ্যাঁ, তখন হলো এর প্রমাণ। আলফা বিটা বিন্দু দিয়ে গেলে তো আর এটা না, আলফা বিটা বিন্দু দিয়ে গেলে আমাদের অন্য টপিক, সেটা ওই ধরনের ম্যাথ এখানে আসবে না, এত বড় ম্যাথ গুলা আমাদের এখানে আসবে সাধারণ দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস যদি 2hxy প্লাস বি ওয়াই স্কোয়ার যদি ইকুয়াল টু 0। যদি আলফা যদি আলফা বিটা হয়, তখন এক্স এর জায়গায় এক্স মাইনাস আলফা, বিটা ওয়াই এর জায়গায় না ওয়াই মাইনাস সেটা বিটা, এরকম বলতেছো, হবে সেটা নাকি? দরকার, সেটা আপনাদের তখন কিন্তু এটা আর মূল বিন্দুতে থাকতেছে না, তখন হ্যাঁ, ওইখানে ওই যে তখন স্থানাঙ্ক আসবে। আমি বিন্দুগামী। হ্যাঁ এখন আসলে জিনিসটা আমি আপনাদের একটু ক্লিয়ার করি, আমি বলার সুযোগ দেব। ধরেন এটা মূল বিন্দু মানে হলো এটা হলো এক্স মাইনাস 0 হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার। তো আমরা জিরো আছে তা জিরোটা লিখি না। এখন আপনারা যেটা বলছেন আলফা বিটা, এটা আপনাদের আলফা বিটা কখনো বলবে না, এখন যেহেতু জিজ্ঞেস করছেন সেজন্য বলতেছে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার, এখানে আলফা বিটা জিরো বলে আমরা জিরোটা লিখি নাই, তখন এরকম হবে। কিন্তু আপনাদের সরাসরি কোশ্চেনে বলা আছে এই সমীকরণ দ্বারা প্রকাশিত সরলরেখার অন্তর্গত কোন সমূহ সমদ্বিখ গণ্ডক, এটা কখনোই আলফা বিটা নির্দেশ করবে না, এটা নির্দেশ করবে মূল বিন্দুগামী সরলরেখা, অন্য কোনো বিন্দু নির্দেশ করবে না। এজন্য এটা অ্যান্সার এটাই হবে, কখনো আলফা বিটা দিয়ে আসবে না। কথা ক্লিয়ার? কারণ এটা তো জি আলফা স্যার। বিটা বিন্দু নির্দেশ করে না, এটা তো নির্দেশ হ্যাঁ, করে মূল এটা মূল বিন্দুগামী বিন্দুগামী। সরলরেখা। আর কোনো কোশ্চেন আছে জি বলেন। স্যার, ক্লিয়ার। না স্যার, না স্যার। ঠিক আছে, এবার সাউন্ড অফ রাখেন, পরে আবার আমরা 1.2টা শিখি, তারপর জিজ্ঞেস করবো। আমি অফ করে দিচ্ছি সবাইকে আবার। আচ্ছা, আবার খেয়াল করি আমরা এখানে টপিকসটা আমাদের হলো, আরেকটা টপিকস হলো ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস, স্থানাঙ্ক রূপান্তর। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। এখন স্থানাঙ্ক রূপান্তর মানে হলো কি, যেখানে এক স্থানাঙ্ক পদ্ধতি থেকে আরেকটিতে স্থানান্তর করা হয়। হ্যাঁ, আপনি একটা পয়েন্ট থেকে, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস, ধরেন এখানে একটা পয়েন্ট ছিল এখানে, এই যে আমি একটু দেখা আপনাদেরকে, এটা আসলে জিনিসটা কি, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এখন আপনারা পয়েন্টটা ছিল ধরেন মূল বিন্দুতে, কথার কথা, আপনি এটাকে আবার নিয়ে আসতেছেন এখানে অ্যাক্সিসটা, তখন আপনার এখানে যে পয়েন্টটা আসবে কোঅর্ডিনেটস, সেটাকে আর 0 0 থাকবে, সেটা আলফা বিটা বা সামথিং হবে এখানে, অর্থাৎ কোঅর্ডিনেট স্থানান্তর হয়। আবার অ্যাক্সিস কেও স্থানান্তর করা যায়, সেটা অন্যগুলা, কিন্তু আমাদের টপিক হলো ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস বা স্থানাঙ্ক রূপান্তর। অর্থাৎ এটা হলো 0 0, এর কাজ 0 0 হবে, 0 0 হবে না, এক স্থানাঙ্ক থেকে অন্য স্থানাঙ্কতে নিয়ে যাওয়াকে বলা হয় কি ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস। তো এখন দেখেন, এই যে আমরা বলি যে এক সেট স্থানাঙ্ক, যেমন এক্স ওয়াই থেকে অন্য সেট স্থানাঙ্ক এক্স প্রাইম ওয়াই প্রাইম তে রূপান্তর, যাতে আমরা কোনো জ্যামিতিক বস্তু বা রেখার অবস্থান পরিবর্তন করি, কিন্তু তার আকার বা রূপ অপরিবর্তিত থাকে। মানে আপনি এটা যেরকম এক্স ওয়াই অ্যাক্সিস থাকবে, এটাও এক্স ওয়াই অ্যাক্সিস থাকবে, আকার একই রকম হবে, কিন্তু এখানে হচ্ছিল 0 0, কিন্তু এখানে আর 0 0 থাকবে না,
সেটা মূল এই বিন্দুটা কি হবে, ট্রান্সফর্ম হয়ে যাবে, স্থানান্তর হয়ে যাবে। এই জন্য এটাকে বলা হয় ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস, অর্থাৎ বিন্দু স্থানাঙ্ক বা স্থানাঙ্ক রূপান্তর। এখন এখানে কিছু বিষয় আছে, খেয়াল করেন। একটাকে বলা হয় ট্রান্সলেশন, অর্থাৎ স্থানান্তরকরণ। অর্থাৎ আপনি এক্স প্রাইম, আগে যদি এক্স থাকে এটা থেকে মাইনাস এক্স করবেন, অর্থাৎ এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস এক্স, ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়াই মাইনাস কে। যদি আপনারা এক্স কে বিন্দুতে স্থানান্তর করতে চান, আমি একটা উদাহরণ দিই, যদি আপনারা 1 2 বিন্দুতে স্থানান্তর করেন তাহলে হবে কি, এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান, ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়াই মাইনাস টু। অর্থাৎ এই এক্স কে জায়গায় নতুন পয়েন্ট বসবে। তাহলে আপনি যখন এক্স ওয়াই কোনো বিন্দুকে আপনি এস কে তে লিখবেন, মানে এস কে তে ট্রান্সফর্ম করবেন, তখন কিন্তু এই ফরম্যাট হয়ে যাবে। এটাকে বলা হয় ট্রান্সলেশন। আরেকটা হলো রোটেশন বা ঘূর্ণন। বাংলা, আমি আবারও বলি, আপনারা অনেকে জিজ্ঞেস করেন স্যার কোশ্চেন ইংলিশে হবে না বাংলা হবে, আর কোশ্চেন কিন্তু লেখাগুলো একটু বড় বাংলাতে। হলে ভালো হয় স্যার, লেখাগুলো সরি, বোঝা যায় না। লেখা আরেকটু বড় করেন স্যার। হ্যাঁ আমি বলতেছি, অনেকে জিজ্ঞেস করেন যে কোশ্চেন বাংলা হবে না ইংলিশে হবে। কোশ্চেন বাংলাতে হবে, তবে ইংলিশ টার্ম গুলো থাকবে। হ্যাঁ, যেমন আমরা অ্যালজেব্রার ক্ষেত্রে যেরকম শিখেছিলাম, হ্যাঁ, ট্রানজিটিভ প্রপার্টি, তারপর ট্রাইকোটমি ল, ওই রকম আপনার বাংলাও দিতে পারে, ইংলিশেও দিতে পারে। এই জন্য আপনারা দুটোই শিখে রাখবেন। এখন একটা হলো রোটেশন, দেখেন। আর ম্যাথে কিন্তু ইংলিশে দিলে কোনো সমস্যা নেই, কারণ আপনি যদি ইংলিশটা জেনে থাকেন, এই যে যেমন আপনি যদি শুধু গুণ শিখেন তাহলে ধরা খাবেন, আপনি সাথে রোটেশন শিখে নেবেন। তাহলে আরেকটা রোটেশন কি, নির্দিষ্ট কোণ দ্বারা একটি বিন্দুকে ঘুরানো। তখন হলো এক্স প্রাইম ইকুয়ালস টু এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা, ওয়াই প্রাইম ইকুয়ালস টু মাইনাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। এখন যদি বলেন স্যার কোথা থেকে আসলো, তাহলে আমাকে আবার ওই যে এনটিআরসি যেভাবে রিটার্ন পড়া বা বিসিএস এর যে রিটার্ন, সেই প্রমাণগুলো আবার দেখাইতে হবে, সেটা তো আর সম্ভব না। আপনারা এগুলো সরাসরি সূত্র প্রমাণ শিখবেন। এটা কিন্তু যারা এনটিআরসি এর শিক্ষক নিবন্ধন দিবেন স্কুলে, ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস নামে একটা অধ্যায় আছে, টপিকস আছে, এখানে এটা প্রমাণও আছে, অলরেডি আসছে একবার পরীক্ষায়। সেটা আমরা এখানে প্রমাণটা আলাদাভাবে শিখেছি, কিন্তু এখানে আপনাদেরকে প্রমাণটা মাথায় রাখতে হবে, এখানে আমার কিছু বলার নাই। এরপর হলো রিফ্লেকশন বা প্রতিফলন। দেখেন, নির্দিষ্ট রেখার উপর কোনো বিন্দুর প্রতিচ্ছবি নেওয়া, আপনারা কোনো বইতে কিন্তু এভাবে পাবেন না। অর্থাৎ আপনারা এক্স প্রাইম ইকুয়াল টু মাইনাস এক্স যদি হয়, আর ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়াই হয়, ওয়াই অক্ষের উপর প্রতিফলন, অর্থাৎ ওয়াই অক্ষের উপরে যখন আপনি প্রতিফলন করবেন, মানে এই যে খেয়াল করেন, এটা তো হলো ওয়াই, আর এটা হলো ওয়াই প্রাইম। তাহলে ওয়াই অক্ষের পজিটিভ কোথায়, যদি আপনি এখানে প্রতিফলনটা করেন, তখন এখানে এক্স কিন্তু নেগেটিভ থাকবে, ওয়াইটা পজিটিভ থাকবে। এই জন্য যখন ওয়াই অক্ষে প্রতিফলনটা হয়, তখন ওয়াই প্রাইম যেটা তো হয় নতুন, সেটা ওয়াই থাকে, কিন্তু এক্সটা কি হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়, মাইনাস এক্স। আবার যদি আপনি এক্স অক্ষে প্রতিফলন করেন, তাহলে এক্স ঠিক থাকবে, এক্স অক্ষে ওয়াই নেগেটিভ, এই জন্য এখানে মাইনাস ওয়াই হয়। আবার আরেকটা হলো স্কেলিং বা আকার পরিবর্তন। স্থানাঙ্ককে একটি নির্দিষ্ট অনুপাতে বড় বা ছোট করা হয়, যেমন এক্স প্রাইম ইকুয়াল টু এ এক্স, ওয়াই প্রাইম ইকুয়াল টু বি ওয়াই। অর্থাৎ আগের স্থানাঙ্ক যদি এক্স হয়, নতুন স্থানাঙ্ক যদি এক্স প্রাইম হয়, তাহলে হবে এক্স প্রাইম বাই এক্স ইকুয়াল টু এ, পরে গুণ করলে আমরা এটা পাবো। ওয়াই প্রাইম বাই ওয়াই ইকুয়াল টু কি বি। অর্থাৎ একটা নির্দিষ্ট অনুপাতে এটাকে কি করা হয়, স্থানাঙ্ককে ছোট বা কি বড় করা হয়, অর্থাৎ ফিগারটা আমরা স্কেল করতে পারি। যেটা যেমন আমি একটা আপনাদেরকে উদাহরণ দিই, ধরেন এটা শেপ, এটা তো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, কিন্তু আমরা চাইলে এটাকে তো এভাবেও লিখতে পারি, আরো বড় করে লিখতে পারি, বা এভাবেও লিখতে পারি। এটাকে বলা হয় স্কেলিং, মানে আপনার স্কেলটা আপনি কতটুকু নিচ্ছেন। হ্যাঁ, এবি হলো স্কেলিং ফ্যাক্টর। আবার আরেকটা হলো জেনারেল ট্রান্সফরমেশন। দেখেন, অর্থাৎ ট্রান্সলেশন আবার রোটেশন যদি একসাথে থাকে, তখন আমরা এইভাবে লিখি। ঠিক আছে, কিন্তু আপনাদের পরীক্ষার জন্য মেইন ইম্পর্টেন্ট হলো, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই যে রোটেশন যেটা আছে, এই যেটা, এটাই পরীক্ষায় বেশি আসে, প্রমাণও আছে এবং এটা পরীক্ষাতে বেশি আসে। আর এই বেসিকটা, এই যেটা, ঠিক আছে, প্রথম যেটা ছিল সেটার নাম হলো ট্রান্সলেশন বা স্থানান্তরকরণ, আর 2 নাম্বারটা হলো রোটেশন বা ঘূর্ণন। ওই দুটাই কিন্তু আপনাদের বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলা জাস্ট জানার জন্য দিছে। তো আমরা একটু স্যাম্পল এমসিকিউটা দেখি। দেখেন, এক্স প্রাইম ইকুয়ালস টু এক্স প্লাস কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা, ওয়াই প্রাইম ইকুয়ালস টু মাইনাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। এটি কোন রূপান্তরের সমীকরণ, তাই না? তো আমরা একটু আগে শিখেছি কি, রোটেশন, এটা, তাই না? এখন বাংলায়, হ্যাঁ বাংলায়ও, না আমি একজন লিখছে স্যার ইম্পর্টেন্ট গুলো তো একটু স্টার মার্ক করে দিবেন, আমি তো বলে দিচ্ছি, আপনারা তো রেকর্ড দেখবেন।
সবকিছু তো আর পিডিএফ এ করা যাবে না। আপনাদের পিডিএফ এ যতগুলা দিচ্ছি সবগুলা ইম্পর্টেন্ট, কারণ এখানে তো আপনাদের এমন ভাবে দেওয়া হয়েছে, আমি তো খুব বেশি দিচ্ছি। যদি এমনও আছে অনেকে 40টা এমসিকিউ দেয়, দেখবেন একটা একটা দুইটা ইম্পর্টেন্ট আছে, বাকি সব আননেসেসারি। আর আমি যতগুলো দিব সবগুলো কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখানে মার্ক করার কিছু নাই। এরপর নাম্বার 2, নিচের কোন রূপান্তরটি গুণন নির্দেশ করে? এই যে দেখেন, এখন এটা দিল, এখন রূপান্তর দিয়ে দিল, দেওয়ার পর বললো যে কোনটি গুণন বা রোটেশন নির্দেশ করে। তাহলে ওই যে এক্স প্রাইম ইকুয়ালস টু এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা, ওয়াই প্রাইম ইকুয়ালস টু মাইনাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। অর্থাৎ আপনাদের দুই ভাবে দিতে পারে, সেটা হলো ইকুয়েশন দিয়ে বলবে যে এটা কোন ধরনের, আপনি বলবেন যে রোটেশন। আবার বলতে পারে যে নিচের কোনটি রোটেশন, তখন আবার ইকুয়েশন দিয়ে দিবে। ক্লিয়ার কথা? তাহলে এখানে দুইটা এমসিকিউ, মানে একই এমসিকিউ দুই ভাবে আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। নাম্বার 3 হলো ট্রান্সলেশন ট্রান্সফরমেশনে স্থানাঙ্ক এক্স ওয়াই কে স্কে দ্বারা স্থানান্তর করলে নতুন স্থানাঙ্ক কি হবে? দেখেন, বেশি জুম করলে কিন্তু সেটা অন্যদিকে চলে যায়। দেখেন, নতুন স্থানাঙ্ক কি হবে? তখন আমরা বলি যে এক্স প্রাইম ইকুয়ালস টু এক্স প্লাস এক্স আর ওয়াই প্রাইম ইকুয়ালস টু কি ওয়াই প্লাস কে। যদি ট্রান্সলেশন ট্রান্সফরমেশনে স্থানাঙ্ক এক্স ওয়াই কে আমরা এক্স কে দ্বারা কি স্থানান্তর করি, তখন আমরা এটা পাবো। আবার দেখেন নাম্বার 4, আচ্ছা আমি আপনাদের পরে সুযোগ দিব, কোনো কোশ্চেন বা কোনো প্রবলেম বা কোনো টাইপিং মিস্টেক হতে পারে, সেটা পরে বলবেন। এক্স স্কোয়ার প্লাস 4xy প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 সমীকরণটি থেকে এক্স ওয়াই পদ দূর করতে কোন রূপান্তর প্রযোজ্য? রোটেশন। কেন জানেন? কারণ ওই যে আমরা এক্স এর মান আর ওয়াই এর মান বসিয়ে কি নতুন একটা ইকুয়েশন পাই, একটু আগে 1 আর 2 তে শিখেছি, তখন অর্থাৎ এখানে আমরা রোটেশন অ্যাপ্লাই করতে হবে। আবার দেখেন, রোটেশন ট্রান্সফরমেশনে যদি কোন থিটা হয়, তাহলে কোন রিলেশনটি সত্য? তা আমরা একটু আগে শিখেছি যে এক্স প্রাইম ইকুয়ালস টু এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা, ওয়াই প্রাইমটা এখানে নাই, এজন্য आंसर হবে কি সি। এরপর আসি স্কেলিং। নাম্বার 6 হলো স্কেলিং ট্রান্সফরমেশন। স্কেলিং ট্রান্সফরমেশনে এক্স ওয়াই স্থানাঙ্ক পরিবর্তনের রূপ কি রকম হবে? আমরা শিখি না একটু আগে? বলেন। এই যে এক্স প্রাইম ইকুয়ালস টু এ এক্স, ওয়াই প্রাইম ইকুয়ালস টু বি ওয়াই। এইভাবে বলা যায় এক্স প্রাইম বাই এক্স ইকুয়ালস টু এ, ওয়াই প্রাইম বাই ওয়াই ইকুয়ালস টু কি বি। একটা নির্দিষ্ট অনুপাতে হয়, তাই না? স্কেলিং ফ্যাক্টর, যেটা আমি একটু আগে বলেছি। নাম্বার 7, প্রতিফলন বা রিফ্লেকশন রূপান্তরে যদি এক্স প্রাইম ইকুয়ালস টু মাইনাস এক্স, ওয়াই প্রাইম ইকুয়ালস টু ওয়াই হয়, তবে প্রতিফলনটি কোন রেখার উপর? তাহলে দেখেন, ওয়াই প্রাইম ইকুয়ালস টু ওয়াই, ওয়াই পজিটিভ, তাহলে এটা কোন অক্ষে? ওয়াই অক্ষে হবে। ঠিক আছে, কারণ আমরা একটু আগে শিখেছিলাম। আবার দেখেন, একটি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক 1 হলে তার পোলার স্থানাঙ্ক কত? এগুলো আমরা আহ, এর আগেও শিখেছিলাম। কার্তেশীয় স্থানাঙ্ক মানে এটা হলো এক্স ওয়াই এর মান, তাহলে পোলার স্থানাঙ্কের সমীকরণ কত হবে? এখানে পোলার স্থানাঙ্ক কোনটা হবে? সরি, সমীকরণ না, মানে স্থানাঙ্কটা কত হবে? আমরা জানি পোলার স্থানাঙ্ক হলো আর থিটা, আর এর মান হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখানে এক্স ওয়াই হলো 1 1, মান বসাই দিবেন, আর এর মান পাবো আমরা কি √2। এখন কেউ কথা বলবেন না, আর মান হবে √2। আবার থিটার মান হবে কি tan ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে, tan ইনভার্স ওয়াই বাই এক্স। যেহেতু এটা ফার্স্ট কোয়াড্র্যান্টে আছে, এজন্য আমরা সরাসরি সরাসরি কি tan ইনভার্স ওয়াই বাই এক্স অ্যাপ্লাই করতে পারি। তাহলে 1/1 অর্থাৎ π/4, তাহলে হবে কোঅর্ডিনেটসটা হবে কি √2 π/4। অ্যান্সার হলো আমাদের সি। এরপর এত সহজ না দিয়ে এবার একটু কঠিন দিতে পারে। দেখেন, এগুলাই বেশি আসে, যে কার্তেশীয় স্থানাঙ্ক যদি -1 হয়, তাহলে পোলার স্থানাঙ্ক কত? তাহলে এখানে আর এর মান আগের মতোই সহজ, √1 স্কয়ার -1 হোল স্কয়ার প্লাস -1 হোল স্কয়ার, অর্থাৎ স্যার এটা √2 হবে। স্যার প্লিজ আমি শেষ করি। কিন্তু না স্যার, ঘটনা একটু হলো করে এখানে থিটার স্যার। মান হবে তৃতীয় চতুর্ভাগে, থার্ড কোয়াড্রেন্টে। আমি আগে বলেছি, যখন আমরা থিটার মান বের করব, অর্থাৎ আর্গুমেন্ট যেটা থিটার মান বের করব, দেখেন আর থিটা, তখন আমরা দেখবো কোন কোয়াড্রেন্টে। এ যদি কোয়াড্রেন্টে হয়, আমি গত ক্লাসে বলেছিলাম, তখন আমরা লিখি কি tan ইনভার্স ওয়াই বাই এক্স। যেমন আগেরটাতে 1,1 ছিল, এটা ছিল ফার্স্ট কোয়াড্রেন্টে, এই জন্য এটা লিখেছে। সেকেন্ড কোয়াড্রেন্টে হলো পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, অর্থাৎ পাই মাইনাস থিটা যেটা। হ্যাঁ, এটা হলো থিটার মান। আর এখানে হবে তার উল্টোটা, হ্যাঁ, -π প্লাস থিটা, বা থিটা মাইনাস পাই, একই কথা। সরি, -π প্লাস থিটা।
আর এখানে হবে উল্টা মাইনাস থিটা, অর্থাৎ মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। এটার উল্টো হলো এটা, এটার আর উল্টো হলো আপনাকে এটা। একটু করে ইন্টারাপ্ট করি স্যার। স্যার একটু করে, স্যার রমজান ভাইকে একটু কাপড়টা পরে নিতে বলেন, উনি খালি গায়ে বসে আছে কেমন করে, একটু ইয়া আমি লাগতেছে স্যার। বারবারই বলেছি আপনাদের ভিডিও অফ রাখতে, ঠিক আছে? আমি কিন্তু গ্রুপ থেকে আপনাদেরকে পরে যদি ক্যান্সেল করে দিই সেটা কিন্তু আমাকে দায়ী করবেন না। স্যার, আচ্ছা ঠিক স্যার আছে। ক্লাস থেকে বের করে দেন স্যার, ধুমায় বের করে দেন। আচ্ছা ঠিক আছে, একদিন আপনারা আবার বের একটু করে বেশি দিলে আর বলতেছেন, পরের ঠিক দিন আছে এরকম করবে না। প্লিজ। ওকে ওকে, স্টপ স্টপ, এখন আর কোনো কথা না বলি আমরা। খেয়াল করেন তাহলে, আমরা এখানে বলছি কি, যদি ফার্স্ট কোয়াড্রেন্টে হয় তাহলে tan ইনভার্স ওয়াই বাই এক্স, লাস্ট কোয়াড্রেন্টে অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্ট হলে তার উল্টো। আবার সেকেন্ড কোয়াড্রেন্টে হলো ফাইভ মাইনাস থিটা অর্থাৎ ফাইভ মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। আর থার্ড কোয়াড্রেন্টে তার উল্টো মাইনাস ফাইভ প্লাস থিটা। এখন এখানে আমরা খেয়াল করি, আমাদের হলো -1, যেটা হলো কার্তেশিয়ান স্থানাঙ্ক -1, দেওয়া আছে। এটা হলো থার্ড কোয়াড্রেন্ট। তাহলে থার্ড কোয়াড্রেন্টে আমরা কি শিখলাম একটু আগে, সেটা হলো -5 প্লাস থিটা বা থিটা মাইনাস ফাইভ, একই কথা। তো থিটা মাইনাস ফাইভ হলো, আমরা একটু খেয়াল করি, তৃতীয় চতুর্ভাগে না, এটা হলো কি পাই মাইনাস থিটা। তাহলে এটা কি হবে, তার উল্টো হবে, তাহলে -পাই প্লাস থিটা। ঠিক আছে, পাই প্লাস থিটা হওয়ার কথা না কোথায়? 3 নম্বরে। না, 3 নম্বরে দেখেন এ পুরোটা কত ডিগ্রি বলেন, 180 ডিগ্রি না? জি, একশো 180 আশি ডিগ্রি ডিগ্রি থেকে, একশো হ্যাঁ, আশি এই ডিগ্রি জন্য থেকে বেশি। ফাইভ মাইনাস সামথিং হয়, অর্থাৎ থিটা হয় ফাইভ মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। আর এটা হয় তার উল্টো, বা আমরা এটাও বলতে পারি ফাইভ প্লাস থিটা, মানে ফাইভ 180। একটু খেয়াল করি, সরি সরি সরি, এটা তো কমপ্লেক্স নাম্বার না, এখন তো আমরা আর্গুমেন্ট বের করতেছি। জি একটু খেয়াল স্যার, করেন এটাই তো। বললাম। হ্যাঁ, এটা তো কমপ্লেক্স নাম্বার না, তাহলে এটা হবে ফাইভ প্লাস থিটা। ঠিক আছে, ফাইভ জি স্যার। প্লাস থিটা, এটা হলো 180 থেকে একটু কম, এই জন্য এখানে এটা সেকেন্ড কোয়াড্রেন্ট। আর থার্ড কোয়াড্রেন্টে হবে 180 থেকে একটু বেশি। তাহলে আমরা কি লিখতে পারবো, ফাইভ প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, আমরা পোলার স্থানাঙ্ক বের করতেছি, এই জন্য হবে ফাইভ প্লাস tan ইনভার্স 1/1। তো tan ইনভার্স 1 এর মান হলো 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি, তাহলে এটার মান পাবো কি ফাইভ, ফাইভ পাই বাই ফোর। তো অনেকে পরীক্ষা কি করে, এটাকে tan ইনভার্স ওয়াই বাই এক্স 1/1 করে ওই যে পাই বাই ফোর অ্যান্সার লিখে যায়। এই জন্য আমরা ইচ্ছে করে এখানে প্রথমে এটা দিয়ে দিই। এই যে দেখো, প্রথমে এটা দিয়ে দিচ্ছি, এটা আসলে ভুল অ্যান্সার। √2, π/4 হবে না, সেটা হবে √2, 5π/4। ঠিক আছে, এক্সামে আপনাদেরকে এভাবে ইচ্ছে করে, মানে যেটা একটু কনফিউশন ওটা আগে দিয়ে দিবে, আর যেটা তাই মেইন বা যেটা সঠিক আনসার এটা পরে দিবে। এখন তো হলো কথা তার হলো, উল্টো, খেয়াল করেন প্লিজ। এখন হলো তার উল্টো, একটি বিন্দুর পোলার স্থানাঙ্ক যদি 2π হয়, অর্থাৎ আর এর মান 2, থিটার মান পাই, কার্তেশীয় স্থানাঙ্ক কত হবে? তো কার্তেশীয় স্থানাঙ্ক কিভাবে বের করি, এক্স এর মান আর cos থিটা। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিব, 2 cos π, এখান থেকে cos π মানে হলো 180 ডিগ্রি, মান হলো -1, তাহলে এখান থেকে -2 পাবো। আবার ওয়াই হলো আর সাইন থিটা, তাহলে আমরা এখানে মানগুলো বসাই দিলে সাইন 180 ডিগ্রি, সাইনের যত পাই আছে, sin 2π, 1π, 3π, 4π, সবগুলো পাই কি হয়, জিরো হয়। ঠিক আছে, আচ্ছা। এখন আপনাদেরকে এরকম একটা সমীকরণ দিবে, দিয়ে বলবে এই সমীকরণটির পোলার আকার কি রকম হবে। তাহলে আমরা খেয়াল করি একটু, সেটা হলো পোলার আকারে নিতে বললে, যদি একটা খুবই গুরুত্বপূর্ণ, যদি কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে নিতে বলে, তাহলে এক্স এর জায়গায় আর cos থিটা লিখবেন, ওয়াই এর জায়গায় আর সাইন থিটা লিখবেন, আর কিছু না। লেখার পর যা হওয়ার তাই হবে। এই যে দেখেন, এক্স এর জায়গায় আর cos থিটা, ওয়াই এর জায়গায় আর সাইন থিটা লেখার পর আমরা এই ইকুয়েশনটা পাই। এখন আর স্কয়ার কমন নিলে কি হয়, cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটার মান 1, তাহলে আর স্কয়ারের মান হয় 4, আর এর মান হয় কি 2। তাহলে এই সমীকরণটির পোলার আকার হলো আর ইকুয়ালস টু 2। পরীক্ষায় আপনারা এভাবে কিন্তু কি, এভাবে এক্স এর মান যে সমীকরণে পোলার আকারে নিতে বলে, তখন এক্স এর জায়গায় আর cos থিটা আর ওয়াই এর জায়গায় আর সাইন থিটা বসিয়ে দিবে, তাহলে কিন্তু কাজ শেষ। ঠিক আছে, এ মোটামুটি এগুলাই হলো ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস। আমি আবারও বলি, ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস আপনাদের তিন তিন চার ধরনের প্রশ্ন হতে পারে। সেটা হলো কার্তেশিয়ান থেকে পোলার, পোলার থেকে কার্তেশিয়ান, আবার সমীকরণ, এটা হলো বিন্দুর কথা বললাম। এরপর একটা কার্তেশিয়ান সমীকরণ দিয়ে বলবে এটা পোলার সমীকরণ কি হবে, এটা আসতে পারে। এরপর আপনাদের যে স্কেলিং, রোটেশন, এগুলা এর বাইরে কোনো ম্যাথ নাই।
ঠিক আছে, আমি যে টাইপ গুলো দিচ্ছি এর বাইরে ম্যাথ নাই, আর এখান থেকে সর্বোচ্চ আসবে একটা। এখন বলেন আপনাদের কোনো কিছু জানার আছে কিনা। স্যার 8 নম্বর এমসিকিউটা যান একটু, এই যে স্যার যেই টাইপে আসলাম। 8 নাম্বার। আমি স্যার একটু বলি স্যার, স্যার 8 নম্বর না স্যার, 9 নম্বরটা মনে হয়। হ্যাঁ বলেন। স্যার আপনি তো এই ম্যাথে পাই প্লাস 10 ইনভার্স ওয়াই বাই এক্স দিয়ে করছেন। এখন হ্যাঁ স্যার এই ম্যাথটা তো মাইনাস পাই প্লাস 10 ইনভার্স ওয়াই বাই এক্স দিয়েও করা যায়। কারণ স্যার আমি যখন ইন্টারমিডিয়েটে চলে স্যার, ইন্টারমিডিয়েট যখন এমসিকিউ গুলো আসে, এখানে স্যার অনেক সময় ম্যাথে অ্যান্টি ক্লকওয়াইজ দিয়েও স্যার অ্যাঙ্গেলটা দেয়, অনেক সময় ক্লকওয়াইজ দিয়েও অ্যাঙ্গেলটা দেয়। তো সেই না ক্ষেত্রে না, আপনি ফার্স্ট, বলেন, হ্যাঁ বলেন। স্যার আপনি যখন স্যার ফার্স্টে ব্যাখ্যা করতেছিলেন তখন কিন্তু স্যার আপনি ক্লকওয়াইজ দিয়ে ব্যাখ্যা করতেছিলেন, কিন্তু স্যার না না, পরে সেটা একদম। আমি বলি না, ক্লকওয়াইজ এটা কখনো আমি বলি, এটা ভাই স্যার কমপ্লেক্স আমি একটু কথা নাম্বার। বলবো স্যার। আচ্ছা আমি আমি বলি, শুনুন, আমি আগে শেষ করি। কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা যখন আমরা ওই যে আপনার মডুলাস আর্গুমেন্ট বের করি, তখনও একটা আরেকটা বিপরীত। কিন্তু আমরা তো এখানে আপনাদের পোলার স্থানাঙ্ক নিতেছে, হ্যাঁ, কার্টেসিয়ান থেকে পোলারে নিতেছে, ওখানে ওই হিসেব না। হ্যাঁ বলেন। স্যার এই আমাদের ইন্টারমিডিয়েটের কথা ভাইয়া তুলছে, তো ওখানে ইন্টারমিডিয়েটের আমি দেখলাম যে কেতাবউদ্দিন স্যার, অসীম কুমার স্যারের যে বই, ওখানে ফার্স্ট দুইটা কোয়াড্রেন্ট মানে ফার্স্ট কোয়াড্রেন্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্ট এন্টি ক্লকওয়াইজ রোটেশন নিয়ে আছে, এবং থার্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্ট এটা আবার ক্লকওয়াইজ রোটেশনে নিয়ে আছে, যার ফলে এই দুটো ঘোলাই যায় বেশি স্যার। না না, এগুলা অনেক বই তো ভুল আছে, এবং কেতাবউদ্দিনের বইটা দেখতে পারেন, ওটা আবার ঠিক আছে, কেতাবউদ্দিন স্যার ঠিক আছে আমি ইন্টারের। আপনাকে বলি স্যার, আমার কাছে স্যার সবগুলা প্রকাশনের বই আছে। এখানে স্যার ইন্টারমিডিয়েটের বইতে সরলরেখার অধ্যায়ে আপনি যেটা ইউজ করছেন স্যার, থার্ড কোয়াড্রেন্টে মাইনাস পাই প্লাস 10 ইনভার্স ওয়াই বাই এক্স এটাও আছে, পাই প্লাস 10 ইনভার্স ওয়াই বাই এক্স এটাও না, আছে। আমি এই আমি শুনেন, বইয়ের কথা একুশে। আমি একদম ক্লিয়ারলি বলে দিই, আমি ওরা কি লিখছে আমার দরকার নাই, আমি সোজা আপনাদের বলি। আপনারা ওই যে যেটা বললেন যে আপনি 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 যখন আপনার মডুলাস আর আর্গুমেন্ট বের করবেন, আর্গুমেন্ট আমি আবারও বলতেছি, জটিল সংখ্যার ক্ষেত্রে মডুলাস আর্গুমেন্ট বের করতে বলবে, তখন আপনারা এটা যে মাইনাস পাই মানে এটা এটার উল্টা, এটা এটার উল্টো হয়, তখন এটা ওই যে আপনার ওই যে ক্লক তো ঘড়ির কাঁটা কি এদিকে ঘুরে, তখন আমরা বলি যে অ্যান্টি ক্লক ওয়াইজ, এটা হবে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, এভাবে এটা অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরতে থাকে। যে আমাদের ক্লক ওয়াইজ ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো আমাদের এটা হলো, আমি আমার কথাটা আগে বুঝেন ক্লিয়ারলি। এই যে -1, আমরা যদি এটাকে ড্র করি, একটু খেয়াল করেন আমার কথা, একদম এখন ক্লিয়ার হয়ে যাবেন একদম। দেখেন, x-1, y-1, এটা কোন ঘরে পড়ছে, আমাকে এটা উদাহরণ দেন, কোন ঘরে আছে? তৃতীয় থার্ড ঘরে। কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্ট। এখন অ্যাঙ্গেলটা যদি পাই/4 হয়, 45 ডিগ্রি, এটা এটা কি কোয়াড্রেন্টে আছে আপনারাই বলেন। নাই স্যার। তো তাহলে এটা কিভাবে হয় অ্যাঙ্গেলটা এখানে, কিন্তু 5π/4 মানে কত হয়? 5 × 5π না, 180। একটু গুণ করে দেখেন তো, দেখেন 5 × 180, 5π কত হচ্ছে আমাদের অ্যান্সারটা কত, 5π কত, নয়, নয়, 4। 900। হ্যাঁ, তাহলে 4, তাহলে কত হয়, 5×18 = 90, 900-কে 4 দ্বারা ভাগ করেন, কত হয়? 900-কে 4 দ্বারা ভাগ করেন, 225, 225। এখন 225 হলে এতটুকু কত ডিগ্রি আছে বলেন? 180। তাহলে 225 কোন ঘরে পড়ে? তৃতীয় ঘরে। কি আমার কথা কি ভুল আছে? ঠিক না আছে স্যার, স্যার। হ্যাঁ, এখন আমি বলি অনেক সময় বইতে টাইপিং মিস্টেক হতে পারে, আমি আপনাকে অনেক বলছি সময় ইয়া হয়, এমনি এই জন্য এমনি ওগুলা নিয়ে স্যার, আমি বলতে চাচ্ছি আপনি এমনি এগুলো- স্যার স্যার এন্টি ক্লকওয়াইজ যদি আসে তখন মানে চিহ্নর ভ্যালু না নিয়ে করলেও মানটা সেম আসে, এই জন্য হয়তো ভাই বায়ারা এরকম বলতেছে। 10 শুনেন, আমি ইনভার্স এন্টি আপনাদের ক্লকওয়াইজ সোজা আর কথা ক্লকওয়াইজ বলি, যদি চিন্তা শুনেন, করলে তখন চিহ্নর ভ্যালুটা আর নিতে হয় না, যেহেতু চিহ্নটা আমি আপনাদের এন্টি সোজা কথা বলি, ক্লকওয়াইজ আর। শুনেন, আপনারা যখন জটিল সংখ্যা করবেন, আমি একদম ওই দিনে বলে দিচ্ছি, এটা হলো আমাদের tan−1y/x, কোন বইতে কি আছে দরকার নাই, আমিও কিন্তু এসএসসির বই লিখতেছি, আমি ওখানে সরাসরি লিখে দিচ্ছি, এটা tan−1y/x, আর এটা হলো কি -tan−1y/x, এটা হলো তার উল্টো অপোজিট। আবার এটা হলো ফাই মাইনাস tan−1y/x, এটা হলো তার স্যার, উল্টো, তাহলে মাইনাস স্যার ফাই আমি প্লাস tan−1y/x। আপনি স্যার যেটা বলতেছেন ওইটা অনুযায়ী যদি স্যার আমি ক্যালকুলেট করি, তাহলে স্যার ফোর্থ কোয়াড্রেন্টে স্যার কত ক্যালকুলেট করবো স্যার? এইটা টু তো পাই জটিল মাইনাস। সংখ্যার জন্য বলতেছে স্যার। আর বাবা, এটা তো কমপ্লেক্স নাম্বারের জন্য বলতেছি, আমি তো এখানে মডুলাসে অ্যাঙ্গেল বের করতেছি, আপনারা বারবার একই জিনিসে চলে যাচ্ছেন, বুঝতে পারছেন? আমরা তো এখানে ইয়া বের করতেছি, মডুলাস বের করতেছি, আমাদের এখানে পয়েন্টটা কোথায় আছে, এটা তো জটিল সংখ্যা না, এটা তো একটা বাস্তব সংখ্যার বিন্দু, এখানে আমি তো স্যার ওই এটা ফ্যাক্ট বুঝতে আসবে না। পারছি আমি বারবারই স্যার, আমি বলতেছি
এটা তো জটিল সংখ্যা না, মডুলাস আর্গুমেন্ট বের করতেছে না, এটা হলো বাস্তব সংখ্যার একটা বিন্দু, এটা কোন ঘরে আছে, অ্যাঙ্গেলটাও সেম ঘরে আসতে হবে। আমি আবারও বলতেছি, বিন্দুটা যে ঘরে থাকবে, যেমন আগেরটা অ্যাঙ্গেল, আগেরটা ছিল 1,1, কথা আগে খেয়াল করেন, 1,1 ছিল এর আগের ম্যাথটা, তো ওটা কোন ঘরে ছিল, ফার্স্ট কোয়াড্রেন্টে, অ্যাঙ্গেল আবার 5/4, সেটাও ফার্স্ট কোয়াড্রেন্টে, ঠিক আছে। তো এটার জন্য কি আপনার 5/4 অ্যাঙ্গেল আসবে? কখনোই না, বলেন। স্যার আপনার কথা বুঝতে পারছি স্যার। এখন আমি বলতে চাচ্ছি, ধরেন আপনি যেরকম বলছেন -1, আছে, সুতরাং থার্ড কোয়াড্রেন্টে গেছে। এখন যদি স্যার আমি বলি 1, -1 আছে স্যার, তাহলে তো স্যার ফোর্থ কোয়াড্রেন্টে চলে গেছে। সেই ক্ষেত্রে আপনি থিটা নির্ণয়ের ক্ষেত্রে কোন সূত্রটা ব্যবহার করবেন, আমি ওটা জিজ্ঞেস করতেছিলাম। থিটার ক্ষেত্রে, হ্যাঁ জি জি থিটার স্যার। ক্ষেত্রে আপনি দেখেন, আপনি ওই যে, হ্যাঁ এখন 2 পাই আমি আবারও মাইনাস বলি, থিটা, সরি, 2 পাই মাইনাস থিটা ইউজ করতে হবে। না সেটা পরে আসতেছে, কিন্তু আমি আর দেখতে হবে এটা আমাকে বিন্দুটা কিসে, বিন্দুটা কি এখানে জটিল সংখ্যায় নাকি ইয়াতে আছে, বলেন আমাদের। আপনি যেটা বলছেন আপনি -1, 1, এটা হলো কার্তেশিয়ানে। এখন আমাদের এখানে বলছে এটার আমরা পোলারে নিব, এখন পোলারে নিলে আমার বিন্দুটা হচ্ছে কোন ঘরে, খেয়াল করেন, বিন্দুটা হচ্ছে এই ঘরে, আপনি যেটা বলছেন x1 y-1 এই ঘরে। সেক্ষেত্রে আমি অ্যাঙ্গেলটা কি নিব, তাহলে আমাদের এই যে পুরো অ্যাঙ্গেলটা কত হয় দেখেন, এই পুরো অ্যাঙ্গেলটা হয় 360 ডিগ্রি, মানে টোয়াইস পাই। তো এটা টোয়াইস পাই থেকে একটু কম, 2 পাই - থিটা হবে। স্যার আমি বুঝতে পারছি, আমার উত্তর আসছে স্যার, সমস্যা নেই, ঠিক, ধন্যবাদ। ঠিক আছে, আমি ওই আর এক কথা এত পেঁচানোর দরকার নাই। হ্যাঁ এখন যদি বলেন স্যার মডুলাস আর্গুমেন্টে কি করব, সেটাও কিন্তু আমি কমপ্লেক্স নাম্বারের ক্লাসে বলে দিচ্ছি, এখন একবার বলছি, বারবার বলতে পারবো না। স্যার এবার মানে বলেন আর, সমস্যা হচ্ছে স্যার, ওই যে ইন্টারভিউ বইতে থাকার কারণে স্যার দুইটা না বিষয় তো বইতে, একেবারে সব- বইতে শুনেন, আমি বলি আমি দেখেছি কিছু বইতে ভুল আছে এটা, আবার হ্যাঁ, এই যেমন ইয়েটা আবার ঠিক আছে, কেতাবউদ্দিনের বইটা ঠিক আছে, ওখানে দেখেন। আর কোনো কোশ্চেন আছে কিনা আপনাদের? আজকে একটা পরীক্ষা আছে অ্যালজেব্রার উপরে, একটু পরে কোশ্চেন দিয়ে দিব। আমাদের মোটামুটি 1 আওয়ার হয়ে গেছে, টপিকসও শেষ, আমার মনে হয় আর টানার দরকার নাই। জি স্যার। জি ঠিক আছে, আমি ধন্যবাদ। এখন কোশ্চেন দিয়ে দিব, আপনারা পরীক্ষা দিবেন, জি এরপরে যে এই বাকিটা আমি বলে দিব আপনাদেরকে, ঠিক আছে? আমি রেকর্ডটা আগে স্টপ করে পরে বাকি কথাটা বলি। স্টপ রেকর্ডিং দিয়ে দিই আগে।